আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটা 9, 10 অথবা 11, 12 যে ক্লাসেই পড়ো না কেন, তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো এবং বায়োলজি পড়ো, তাহলে ওই টপিকটা তোমার অনেক কনফিউশন ক্রিয়েট করে। ঠিক আছে, আজকে পর্যন্ত অনেকে আছে যে কিনা এই টপিকটা এখনও ক্লিয়ার না, এবং টপিকের নাম হলো এনজাইম ভার্সেস হরমোন। হরমোন কি এবং এনজাইম কি এবং এই দুটোর মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্য কি, এই জিনিসটা আজকে আমরা ক্লাসে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাব। চলো প্রথমেই আমরা একটা জিনিস ক্লিয়ার হয়ে নিই। আমাদের ব্রেইনের যে কমান্ডগুলা, অর্থাৎ আমাদের দেহ পরিচালনার জন্য কমান্ড দেয় কে? ব্রেইন, তাই না? অথবা আমাদের দেহ পরিচালনার জন্য যে কমান্ডিং সিস্টেম, এই কমান্ডিং সিস্টেমটা অ্যাকচুয়ালি কীভাবে ওয়ার্ক করে আমাদের বডিতে। প্রথম কথাই আসো ব্রেইন, তাই না? এই ব্রেইন থেকে আমাদের যে কমান্ডগুলোর তৈরি হয়, এই কমান্ডগুলো আসে কিসের মাধ্যমে? সবাই জানি এই কমান্ডটা আসে হলো স্নায়ুর মাধ্যমে, তাই না? স্নায়ুর মাধ্যমে এটা আমাদের দেহের বিভিন্ন অঙ্গে যায় এবং সেই কমান্ড বাস্তবায়িত হয়, তাই না? স্নায়ুর মাধ্যমে আসে। কিন্তু আরেকটা প্যারালাল সিস্টেম আছে যেটা আমাদের দেহের সকল ধরনের কার্যকলাপ কন্ট্রোল করে কিন্তু, ঠিক আছে? শুধুমাত্র স্নায়ু না, বা শুধুমাত্র ব্রেইনের সাহায্যে যে কন্ট্রোল হয় তা কিন্তু না। তাহলে ওই সিস্টেমটা কি? ওইটাই হলো আমাদের হরমোন, ঠিক আছে? এই যে হরমোন, হরমোন কি? হরমোন হলো আমাদের দেহে ধরো এটা আমাদের একটা দেহ, আমাদের দেহে বিভিন্ন জায়গায় কিছু গ্রন্থি আছে। তোমরা কি জানো গ্রন্থি মানে কি? গ্রন্থি মানে হলো যে অঙ্গ থেকে বা যে অংশ থেকে কোনো কিছু নিঃসৃত হয়, ঠিক আছে? কোনো ধরনের রাসায়নিক পদার্থ বলতে পারো, অথবা কোনো প্রোটিন বা সামথিং, যেখান থেকে কোনো কিছু নিঃসৃত হয়, ওই জিনিসগুলোকে আমরা গ্রন্থি বলি। তো আমাদের মাথার এইখানে একটা গ্রন্থি আছে, এখানে গ্রন্থি আছে, এখানে গ্রন্থি আছে, অর্থাৎ অনেক ধরনের গ্রন্থি আছে। এখানে নাই, সরি, আমাদের দেহে অনেক ধরনের গ্রন্থি আছে যেগুলা কিছু রাসায়নিক পদার্থ নিঃসরণ করে। ওই রাসায়নিক পদার্থের বিশেষত্ব হলো ওই রাসায়নিক পদার্থগুলো আমাদের রক্তের সাথে মিশে যায় এবং সারা শরীরে পরিবাহিত হয়ে আমাদের দেহের অনেক ধরনের কার্যকলাপ শুরু করে এবং কিছু কিছু কার্যকলাপ বন্ধ করে, অর্থাৎ পুরোপুরি একটা কন্ট্রোল সিস্টেম বজায় রাখে, ঠিক আছে? যেমন ধরো তুমি যখন অনেক বেশি ভয় পাও, তখন তোমার শরীরে ভয়ের যে লক্ষণগুলো প্রকাশ করবে ওইগুলো কিন্তু কাজ করতেছে, ধরো তোমার স্ট্রেস হরমোন নামে কিছু হরমোন, তাই না? ওই হরমোনগুলো যখন রিলিজ হয় তখন তোমার শরীরে ভয়ের একটা কাজ করে। যেমন ধরো তোমার হার্টবিট বেড়ে যায়, তোমার ঘাম বেশি হয়, বা তোমার তোমার কি হয়, তোমার প্রস্রাব আসে না, বা এরকম আমাদের দেহের মধ্যে এরকম একটা ভাব ফুটায় তোলে সামগ্রিকভাবে। তো ওই কাজটা কে করতেছে? ওই কাজটা কিন্তু করতেছে হরমোন। হরমোন আমাদের দেহের বিভিন্ন গ্রন্থি থেকে নিঃসৃত হবে। তারপর ধরো তোমার গ্রন্থি থেকে নিঃসৃত হওয়ার পরে সে আশেপাশের যে আন্তঃকোষীয় ফাঁকাস্থান আছে এখানে অবস্থান করবে। তারপর ধীরে ধীরে আশেপাশে যে রক্তনালিকা আছে ওই রক্তনালিকার ভিতরে প্রবেশ করে ফেলবে। ধরো এই হরমোনটা রিলিজ হইলো, ধরো এখান থেকে হরমোন রিলিজ হওয়ার পর সেটা আশেপাশে ছড়ায় গিয়ে তারপর ধীরে ধীরে তোমার রক্তনালিকায় প্রবেশ করবে। আর আমরা জানি রক্তনালিকায় একটা জিনিস প্রবেশ করলে সেটা রক্তের সাহায্যে আমাদের পুরা দেহে প্রবাহিত হবে, ঠিক আছে? যখন এটা পুরা দেহে যাবে তখন পুরা দেহ কিন্তু ওই রাসায়নিক পদার্থ অর্থাৎ এই হরমোনের প্রতি সাড়া দিবে, ঠিক আছে? ওই হরমোনটা যেখানেই যাবে ওইখানে তার একটা প্রভাব রাখবে। যেখানে এই হরমোনের রিসেপ্টর আছে ওই অংশে গিয়ে ওই হরমোনটা প্রভাব ফেলবে এবং আমাদের দেহ বিভিন্ন ধরনের রেসপন্স দেখাবে, ঠিক আছে? তো হরমোন এইভাবে কি করতেছে? আমাদের দেহের বিভিন্ন ধরনের প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতেছে এবং আমাদের দেহের একটা কন্ট্রোল সিস্টেম হিসেবে কাজ করতেছে। কিন্তু এনজাইম কি? এনজাইম কিন্তু আমাদের দেহের কন্ট্রোল সিস্টেম হিসেবে কোনো ইফেক্ট রাখে না, ঠিক আছে? এনজাইম হলো অনেকটা শ্রমিকের মতো, ঠিক আছে? তারা কি করে? ধরো আমাদের পেটের মধ্যে যে নাড়িভুঁড়ি আছে, এই নাড়িভুঁড়ির মধ্যে কি হয়? খাদ্য হজম হয়, তাই না? খাদ্য হজম হওয়ার কমান্ডটা কে দেয়? স্নায়ু অথবা হরমোন, ঠিক আছে? স্নায়ুর মাধ্যমে একটা কমান্ড আসে, আর হরমোনের মাধ্যমেও একটা কমান্ড আসে। ধরো তোমার খিদা লাগছে, তখন একটা হরমোন রিলিজ হবে যেটা তোমার খাদ্য গ্রহণ করার জন্য একটা টেন্ডেন্সি বা একটা তাড়না তৈরি করবে। ঠিক তেমনই তোমার ব্রেন থেকেও একটা সিগন্যাল আসবে যে এখন আমাকে খেতে হবে, তাই না? তোমার সেলাইভেশন বেড়ে যাবে, তোমার লালা বেশি উৎপন্ন হবে। তো ওই জিনিসগুলো হরমোন এবং স্নায়ুর মাধ্যমে কমান্ড আসে, তাই না? শুধুমাত্র কমান্ড আসতেছে হরমোন এবং স্নায়ুর সাহায্যে। কিন্তু অ্যাকচুয়াল কাজটা করবে কে? যেমন ধরো তুমি এখন খাদ্য গ্রহণ করছো, ঠিক আছে? এই খাদ্যটা ধরো গ্রহণ করে তোমার পেটে আসছে। এখন এই পেটের মাঝে আসার পরে যে হজম হবে, হজমের কাজটা করবে কে? এটা তো হরমোন করবে না, তাই না? এই হজমের কাজটা করে হইলো এনজাইম, ঠিক আছে? ধরো এখানে যে কোষগুলো আছে এই কোষগুলো থেকে এখানে যে কোষগুলো আছে এই কোষগুলো থেকে তোমার কিছু রাসায়নিক পদার্থ নিঃসৃত হবে। যেমন ধরো পেটের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে কি HCl নিঃসৃত হবে, পেপসিন নিঃসৃত হবে, তাই না? রেনিন নিঃসৃত হবে। এগুলো কি করবে? এগুলো তোমার ওই খাদ্যবস্তু যেটা এসে ঢুকছে, এই যে খাদ্যবস্তুটা
এই খাদ্যবস্তুটাকে হজম করবে, ঠিক আছে? এই খাদ্যবস্তুকে হজম করে খাদ্যবস্তুর রাসায়নিক নেচার পাল্টায় ফেলবে, বিক্রিয়া ঘটাবে, তাই না? তাইলে এখানে কাজ করতেছে কে? সে, তাই না? কাজ করতেছে কে? এনজাইম কাজ করতেছে। আর কমান্ড দিল কে? এখান থেকে কমান্ড নিয়ে আসলো কে? স্নায়ু এবং হরমোন। তাহলে আমরা যদি একটা এন্ড লাইন দাঁড় করাই, তাইলে আমরা বলতে পারি যে এনজাইম করতেছে হইলো কাজ, আর হরমোন এবং স্নায়ু আমাদের কমান্ড দিচ্ছে। তাহলে হরমোনকে তুমি ধরো একটা কনস্ট্রাকশন সাইটে বা একটা কাজের জায়গায় হরমোনকে তুমি ধরে নিতে পারো যে ম্যানেজার, ঠিক আছে, বা কমান্ড দেয়, যে কাজ কন্ট্রোল করে যায়। আর স্নায়ুকে এনজাইমকে তুমি ধরে নিতে পারো ওয়ার্কার, যে কিনা ওই কমান্ডের আন্ডারে কাজ করে, ঠিক আছে? আর এনজাইম একটা নির্দিষ্ট জায়গায় এসে কাজ করে, যেমন এই জায়গায় এনজাইমটা কাজ করবে, অন্য জায়গায় কিন্তু এখানে তার কিন্তু কোনো কাজ নাই, তাই না? কিন্তু হরমোন কিন্তু রক্তের মাধ্যমে দেখো পুরো শরীরে যাচ্ছে, অর্থাৎ পুরো শরীরে যেসব জায়গায় তার কাজ করার কথা সেসব জায়গায় গিয়ে সে কিন্তু তার ইফেক্ট দেখাবে, ঠিক আছে? অর্থাৎ হরমোন আমার পুরো দেহে প্রবাহিত হয় এবং এক জায়গায় উৎপন্ন হয়ে সে দূরবর্তী বিভিন্ন জায়গায় সে কাজে লাগতে পারে, কিন্তু এনজাইম যেখানে উৎপন্ন হয় সেখানেই কাজে লাগে, ঠিক আছে? এটা কিন্তু পরিবাহিত হয় না রক্তের সাহায্যে। আরেকটা বিষয়, হরমোন নিঃসৃত হওয়ায় কি দেখো এখানে কোনো নালীপথ নাই, অর্থাৎ এই যেখানে সে উৎপন্ন হয়েছে ওইখান থেকেই সে আস্তে আস্তে ছড়ায় ছড়ায় রক্তের সাথে মিশে পুরো দেহে ছড়ায় যায়। কিন্তু এনজাইম নিঃসৃত হয় যেখান থেকে, এনজাইমও কিন্তু একটা গ্রন্থি থেকেই নিঃসৃত হবে। তাহলে ওই যে গ্রন্থি যেটা থেকে এনজাইম নিঃসৃত হয়, ওইটা থেকে একটা নালী পথের সাহায্যে সে তার যেখানে প্রয়োগ হওয়ার জায়গা ওইখানে সে নিঃসৃত হবে। যেমন ধরো এখানে যেখান থেকে হরমোন এনজাইমটা উৎপন্ন হইলো, ওই এনজাইমটা কিন্তু একটা নালী পথের সাহায্যে সে এখানে রিলিজ হবে, অর্থাৎ একটা পাইপলাইনের সাহায্যে সে রিলিজ হবে। আর এখানে কোনো পাইপলাইন নাই, সরাসরি সেটা উৎপন্ন হয় যেখানে সেখানেই ছড়ায় যায় এবং সেখান থেকে রক্তের সাহায্যে আমাদের পুরো দেহে ছড়ায় পড়ে। সুতরাং এটা নিশ্চিত হচ্ছে কি নালীযুক্ত গ্রন্থি, এটা নিশ্চিত হচ্ছে নালীবিহীন গ্রন্থি। যেহেতু এখানে নালীবিহীন, অর্থাৎ যেখানে উৎপন্ন হয় সেখানেই ছড়ায় যায়, এই জন্য এটাকে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি, ঠিক আছে? অন্তঃক্ষরা গ্রন্থি। আর এটাকে বলা হয় বহিঃক্ষরা গ্রন্থি। দেখো এখানে কি হয়েছে, পাইপের সাহায্যে আমি উৎপন্ন জিনিসটারে বাইরে একটা জায়গায় ফেলে দিতে পারতেছি, তাই না? সেজন্য এটা কি বহিঃক্ষরা। আর এখানে কি হইতেছে, যেখানে উৎপন্ন হইতেছে এখানেই রয়ে যাচ্ছে জিনিসটা, এখানেই। তোমার একটা সহজ এক্সাম্পল যদি দেই, একটা বালতি ধরো, বালতির মধ্যে তুমি পানি ঢালতেছো, দুইটা বালতি, একটার মধ্যে পাইপ লাগানো আছে আর একটার মধ্যে পাইপ লাগানো নাই। যে বালতির মধ্যে পাইপ লাগানো আছে ওইটার মধ্যে তো যখন তুমি পানি ঢালবা তখন পানিটা একটা পাইপের সাহায্যে অন্য জায়গায় গিয়ে পড়ে যাবে, তাই না? আর যে জায়গায় তোমার পাইপ নাই, যে বালতিতে, ওই বালতিতে তুমি যদি পানি ঢালতে থাকো তাইলে কি পানিটা একসময় ভরে উপচাইয়ে যেখানে আছে ওইখানেই পড়ে যাবে, তাই না? তারপর আস্তে আস্তে ছড়ায় যাবে। ওই রকম যেখানে তোমার পানি ঢালতেছো এবং পাইপ আছে ওইখানে কি হইতেছে, পানিটা বাইরে নিঃসৃত হওয়ার একটা জায়গা আছে, তাই না? বাইরে যেতে পারতেছে পাইপের সাহায্যে, সুতরাং ওইটাকে বলা হয় বহিঃক্ষরা গ্রন্থি, বাইরে ক্ষরণ করা হয়। আর এখানে যেটা উৎপন্ন হইতেছে এটা কি, ওই উচ্চায় পড়া বালতির মতো, ওইখানে কি হইতেছে অন্তঃক্ষরা, অর্থাৎ যেখানে উৎপন্ন হইতেছে ওইখানেই সেটা ছড়াই যাইতেছে এবং ধীরে ধীরে রক্তের সাহায্যে মিশে তারপরে সে পুরো দেহে যাইতেছে। সুতরাং হরমোন এবং এনজাইমের মধ্যে মূল পার্থক্যগুলো আমরা অলরেডি কিছুটা কভার করে ফেলছি। হরমোন পুরো দেহে কাজ করে, রক্তের সাহায্যে প্রবাহিত হয়। এনজাইম যেখানে উৎপন্ন হয় সেখানেই কাজ করে। এনজাইম বহিঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়, হরমোন নিঃসৃত হয় অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। আর এনজাইমের কাজ আমরা আগে বলছি, এনজাইম হলে শ্রমিকের ন্যায় কাজ করে, অর্থাৎ বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া ঘটায়। আর হরমোন কি করে, ওই ক্রিয়া বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়াগুলো হবে কি হবে না, কখন হবে, কি পরিমাণে হবে, ওইগুলো কন্ট্রোল করে, ঠিক আছে? অর্থাৎ হরমোন কন্ট্রোল সিস্টেমের পার্ট আর এনজাইম হলো তোমার ওয়ার্কার পার্টি, ঠিক আছে? তো মোটামুটি এরকম যদি আইডিয়া রাখো তাহলে তুমি মোটামুটি বেসিক বুঝে গেছো যে এনজাইম এবং হরমোনের মধ্যে অ্যাকচুয়াল ডিফারেন্সটা কী এবং এই দুইটা কী কী কাজ করে। দুইটাই কিন্তু রাসায়নিক পদার্থ, দুইটাই বিভিন্ন গ্রন্থি থেকে খরিত হয়, কিন্তু এই বেসিক পার্থক্যগুলো কিন্তু তাদের মধ্যে আছে, দুটোকে কখনোই একই ভাবা যাবে না, ঠিক আছে? তো আজকে আমরা একটুকুই বুঝবো। আর বায়োলজি সম্পর্কে আমাদের আরও ডিটেলস ক্লাস আসবে, আমাদের পরিপাক চ্যাপ্টারের উপরও ক্লাস আসবে ইনশাআল্লাহ। তোমরা আমাদের অদম্য একাডেমির যে ইউটিউব চ্যানেল আছে ওইটা তোমরা ফলো করে রাখতে পারো, এখানে তোমরা রেগুলার পুরো চ্যাপ্টার কভার করবে এরকম ক্লাসগুলো পাবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।